সুনিতা মঙ্গলবাজারে ঠেলায় করে আলুপুরি বিক্রি করত আর এই করেই নিজের দুই ছেলে রাজু আর পিন্টুর ভরণ পোষণ করত। রাজু আর চিন্টু সরকারি স্কুলে পড়ত। আসলে সুনিতার স্বামীর মৃত্যু সড়ক দুর্ঘটনায় কয়েক বছর আগে হয়ে গিয়েছিল। এই কারণে সমস্ত দায়িত্ব সুনিতার উপর এসে পড়ে। এইরকমই একদিন রাজু আর চিন্টু স্কুল থেকে আসার সময়, মা, আমাদের দুজনের খুব খিদে পেয়েছে। সকালে তুমি যে আলুপুরি দিয়েছিলে ও তো পিটি স্যার ব্যায়াম করিয়েই সব বার করে নিলে, আর লাঞ্চে যেটা দিয়েছিলে সেটা তো সব বন্ধুরাই খেয়ে নিল। আর ওরা বলছিল যে তোর মায়ের দোকানে গেলে আলুপুরি খেতে পয়সা লাগে, তাই তোর থেকেই ফ্রিতে খাবো সব। এই বলে ওরা সব খেয়ে নিল মা, আর আমরা ওদের সাথে কথাই বলবো না। কোনো ব্যাপার না বাচ্চারা, কাল থেকে আমি তোমাদেরকে বেশি করে আলুপুরি দিয়ে দেব। আর এমনটা বলতে নেই বাবা, ওরা তো তোমার বন্ধু না, তাই একটু আলুপুরি ওদের খাওয়ালে কি হবে? হ্যাঁ মা, কিন্তু ওদের খাওয়ালে আমাদের জন্য আর কিচ্ছু বাঁচে না, আর তারপর আমাদের খিদেতে মরতে হয়। আচ্ছা, এই ব্যাপারে পরে কথা বলবো। এখন দোকানে কেউ নেই, তাই এই সময় তোমাদেরকে আলুপুরিটা খাইয়ে দিই। তারপরে তোমরা দুজন বাড়িতে গিয়ে আরাম করো, আমিও দোকান গুছিয়ে আসছি। এরপরে সুনিতা দুই ছেলের জন্য আলুপুরি দেয়, আর আলুপুরি খেয়ে দুই ছেলে তার মাকে বলে, মা, তুমি সত্যি খুব সুন্দর আলুপুরি বানাও। আমার হিসেবে তুমি মঙ্গলবাজারে ঠেলা না দিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে কাজ করো, ওখানে তোমার আলুপুরি বেশি বিক্রি হবে। সুনিতা হেসে এই প্রশ্নের উত্তর দেয়, বাচ্চারা, রেস্টুরেন্টে কেউ ঠেলা নিয়ে বসে না, সেখানে সবাই কাজ করে। কিন্তু যে লোক ওখানে চাকরি করে তাদেরকে মালিকের কথাও শুনতে হয়। তোমরা কি চাও যে তোমাদের মাকে কেউ বকাবকি করুক? না মা, আমাদের যখন আমাদের শিক্ষক শিক্ষিকারা বকা দেয় তখন খুবই খারাপ লাগে, তাই তোমায় কেউ বকলে আমাদেরও খুব খারাপ লাগবে। তুমি যেই কাজ করছো সেটা খুব ভালো। এবার আমরা দুজন ঘরে যাচ্ছি, একটু আরাম করেই হোমওয়ার্ক করতে বসবো। রাজু আর চিন্টু ওখান থেকে চলে যায়। সুনিতা নিজের স্বামীর মৃত্যুর পর তার জমানো টাকা দিয়ে এই আলুপুরির ঠেলাটা দিয়েছিল, আর মঙ্গল বাজারে দেওয়া তার আলুপুরির ঠেলা খুব ভালো চলছিল। এইভাবেই কিছুদিন কেটে গেলে একদিন তার কাছে এক খদ্দের এসে বলে, দিদি, আমি আপনার আলুপুরি চেক করতে এসেছি। আসলে আমি এমসিডির তরফ থেকে, তাই আমরা ইন্সপেকশন করতে এসেছি এই রাস্তার সমস্ত খাবারের ঠেলার, যে সব ঠিকঠাক আছে কিনা। আর যার খাবারই ভেজাল থাকবে তার দোকান চিরকালের মতো বন্ধ। দাদা, আপনি আর একটু আগে এলে আমার দুই ছেলের সাথেও আপনার দেখা হয়ে যেত। ওরা দুজনও এখান থেকেই আলুপুরি খেয়ে গেল। আমি রোজ ওদেরকে এখান থেকে আলুপুরি খাইয়েই স্কুলে পাঠাই। আমার জন্য যেমন আমার বাচ্চারা, তেমন আমার গ্রাহকরা সবাই আমার কাছে পরিবারের মতন। ঠিক আছে দিদি, তবে আমাকেও এক প্লেট আলুপুরি দিন। ওই গ্রাহক আলুপুরি খেয়ে চলে যায়। এই দেখে সামনের ঠেলায় পাওভাজি বিক্রি করা হরি বলল, ওই লোকটা আমার ঠেলার খাবার পরীক্ষা করতে এসেছিল, আর সুনিতার ঠেলাতে গিয়েও ও আলুপুরি খেয়েছে। ওকে যদি আমি কিছু টাকা ঘুষ দিই, আর যদি সুনিতার দোকানটা বন্ধ করিয়ে দিতে পারি, আমার পাওভাজি প্রচুর বিক্রি হবে। এরপরে ছুটে ওই ব্যক্তির কাছে যায় আর বলে, দেখুন দাদা, আমরা সবাই প্রফিটের জন্যই কাজ করি, আর আমার কাছে না আপনার জন্য একটা অফার আছে। ও তাই নাকি? তাহলে বলুন কি অফার। দেখো দাদা, এই সুনিতা জবে থেকে মঙ্গলবাজারে এসে আলুপুরি বেচছে না, আমার কাজ একদম বন্ধ হয়ে গেছে প্রায়। তা আপনি যদি একটু ইন্সপেকশনের সময় ওকে একটু ফেল করিয়ে দেন, তাহলে আমার খুব উপকার হয়। আপনাকে আমি 10,000 টাকা দেবো। ঠিক আছে, ভেবে দেখব। চলি। এই শুনে হরি খুব খুশি হয়ে যায়, কারণ তার বিশ্বাস ছিল যে ওই লোকটা তার কাজ করার জন্য রাজি হয়ে যাবে। এর ঠিক এক সপ্তাহ পরে এমসিডির গাড়ি কিছু ঠেলা সরাবার জন্য আসে। ওই গাড়িটা এসে সুনিতার ঠেলার সামনে দাঁড়ায়। এই দেখে হরি খুশি হয়ে তার ঠেলা থেকেই বলতে লাগে, আমি তো জানতাম 10,000 টাকার জন্য ওই লোকটা সুনিতার ঠেলা ঠিক হাঁটিয়ে দেবে। একদিকে হরি খুশি হচ্ছিল আর অন্যদিকে সুনিতা এমসিডির লোকের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছিল, সাহেব, এই ঠেলা ভাঙবেন না। এই ঠেলার রোজগার থেকেই তো আমি দুই ছেলের ভরণ পোষণ চালাচ্ছি। আমি আমার খাবারে কোনোদিনই কোনো ভুলভাল সামগ্রী ব্যবহার করি না, তাহলে আমার ঠেলা কেন সরাচ্ছেন? সুনিতা কাঁদছিল আর হরি তার কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে বলছিল, এসব তো তোমায় খাবারে ভেজাল মেশানোর আগে ভাবা উচিত ছিল সুনিতা। আজকে যদি এমসিডির বাবুরা তোমার এই ঠেলা না সরাতো, তাহলে ভাবো তো কতগুলো লোক তোমার ভেজাল খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়তো। সুনিতা কেঁদেই যাচ্ছিল আর সে বুঝতেই পারছিল না যে সে কি করবে। আর তখনই সেখানে ওই গ্রাহক আসে যে তার কাছ থেকে আলুপুরি খেয়েছিল, আর এমসিডির লোকটাকে বলে, আরে আরে, এ কি করছো? ঠিকভাবে কাজ করতে জানো না নাকি? এ আলুপুরি আলার ঠেলা না, এ পাও ভাজি আলার ঠেলা সরাতে হবে। এ বাসি পাও দেয়,
আর তার সাথে ভাজি, সেটাও অনেক দিন পুরনো। এই শুনে হরি অবাক হয়ে ঘাবড়ে গিয়ে ওই লোকটাকে বলে, কি বলছেন? আমার পাও ভাজি পুরনো? এরম হতেই পারে না। আমার কাছে এই ব্যাপারের পুরো রিপোর্ট আছে। আর তুমি যে আমায় ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলে সেটারও রেকর্ডিং আমার কাছে আছে। আপাতত ঠেলাটা ভাঙছি, বাকি জিনিস পুলিশ এসে তোমার সঙ্গে কথা বলবে। এরপরে হরি অনেক কান্নাকাটি করে, কিন্তু এমসিডির লোক ওর ঠেলা ভেঙে দিয়ে চলে যায়। এরপরে সুনিতা নিজের চোখের জল মুছে বলে, ধন্যবাদ সাহেব, আপনি আমার ঠেলা সরালেন না। না হলে আমি তো ভেবেই পাচ্ছিলাম না যে আমার ছেলেদের কি করে ভরণ পোষণ করব। দেখুন দিদি, আমি যখন এখানে নিরীক্ষণ করতে এসেছিলাম, আমি অনেক দোকানদার এবং ঠেলাওয়ালাদের জিজ্ঞেস করলাম যে এখানে সব থেকে ভালো কি পাওয়া যায়। আর সবাই আমাকে এটাই বলল যে মঙ্গল বাজারে সুনিতার আলুপুরি সব থেকে ভালো। তাই আপনার ঠেলা হাঁটানোর তো প্রশ্নই ছিল না। আপনি এই মঙ্গল বাজারের শান। আর অন্যদিকে হরি কেঁদেই যাচ্ছিল। আর ওই সময় পুলিশের গাড়ি আসে আর বলে, তোকে সরকারি অফিসারকে ঘুষ দেওয়া আর ভেজাল খাবার বানানোর অপরাধে গ্রেফতার করা হচ্ছে। চলো ভাই চলো, ঠেলাঠেলি অনেক হয়েছে, এবার চলো জেলের হাওয়া খাবে। এবার জেলে গিয়ে পাওভাজি বানাবেন আর জেলের কয়েদিদের খাওয়াবেন, ঠিক আছে? এরপরে পুলিশ ইন্সপেক্টর হরিকে গ্রেপ্তার করে গাড়িতে করে নিয়ে চলে যায়। আর হরি গাড়িতে বসে শুধু একটা কথাই বলতে থাকে, হ্যাঁ ভগবান, কি ভুল হয়ে গেল। ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়ে নিলাম, বেকার বেকার ঘুষ দেওয়ার অপবাদ খেয়ে গেলাম। এই সুনিটাটাই অপয়া। জবে থেকে আমার দোকানের সামনে ঠেলা লাগালো, আমার সাথে খারাপই হতে থাকলো, সব খারাপ। আমার জেলেও পাঠিয়ে দিল, আমার ঠেলাও চলে গেল। প্রিয় গ্রামবাসীরা, এই সুনিটা একটা নাগিন, সাবধান। হরি এইসব কথা বলতে বলতে যাচ্ছিল বটে, কিন্তু তাতে গ্রামের লোকের কোনো ভ্রুক্ষেপ ছিল না, কারণ ওরা সবাই জানতো যে হরির ব্যবহার কেমন ছিল। আর আজ হরির সব সত্যি সবার সামনে এসে গেছিল। ওই দিনের পর থেকেই সুনিতা আবার স্বচ্ছতা বজায় রেখে সততার সাথে আলুপুরি বিক্রি করতে লাগলো, আর মঙ্গলবাজারের লোকেরা খেতে লাগলো। সাধনা মায়ের পরম ভক্ত ছিল। ওর বিশ্বাস ছিল যে ওর বিয়ে যখনই হবে দেবী মায়ের কৃপায় হবে। আর সেই দিন চলেই এলো যেদিন সাধনার জীবনে সন্দীপ এলো। সন্দীপ সাধনাকে খুব ভালোবাসত, আর সন্দীপের বাড়ির লোকেদেরও সাধনাকে খুব পছন্দ ছিল। সবাই বিয়ের জন্য হ্যাঁ বলে দিল, আর ওদের বিয়ে হয়ে গেল। বিয়ের পরে শ্বশুরবাড়িতে সাধনা ঠিক ওইভাবেই দেবী মায়ের পুজো করত যেভাবে সে আগে করত। ভোরবেলা সে 5টায় উঠে স্নান করে দেবী মায়ের পুজো করে তারপর ও রান্নাঘরে চা বানাতে যায়। আরে বৌমা, এখন তো সবে সকাল 5টা বাজে, আর কিছুক্ষণ পরে উঠতে পারতে তো। মা, আমি তো রোজ এই সময় উঠি, আর এটা তো আমার অভ্যাস আছে। সাধনা চা বানিয়ে নেয়, আর শাশুড়ি বৌমা মিলে চা খেতে লাগে। সবাই ঘুম থেকে উঠলে শাশুড়ি মা সাধনার নামে প্রশংসা করতে থাকে, আর যেটা দেখে তার বড় যা সুধা হিংসায় জ্বলে পুড়ে যায়। খুব ভালো সংস্কারী মেয়ে আমাদের সাধনা বৌমা। আগে যেখানে আমাকে ভোরবেলা উঠে চায়ের জন্য অপেক্ষা করতে হতো, এখন দেখো ভোর 5টাতেই সাধনা বৌমা আদা দিয়ে চা বানিয়ে এনেছে। আমি তো সবসময় এরকম বৌমাই চাইছিলাম, যে ভোরবেলা উঠে পুজো পাঠ করবে, সবার খেয়াল রাখবে। হ্যাঁ, ভালো হলো। এখন আর তোমাকে সকাল সকাল উঠে চা বানাতে হবে না। নতুন বৌমা, তুমি এখন একসাথে বসে সকালে চা খেও। সুধা বৌমা, তুমিও ভোরবেলা ওঠার অভ্যাস করে নাও, এটা খুব ভালো অভ্যাস। আমি বলছিলাম কি, সোমবার দিনকে আমাদের কুলগুরু নিজের শিষ্যদের নিয়ে বাড়িতে আসবেন। আর বৌমা, আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী নতুন বৌমাকেই পুজোর জন্য লুচি ভাজতে হয়। তাই এটা তোমার দায়িত্ব যে তুমি ভালো করে ফুলকো লুচি বানাবে, বুঝলে বৌমা? হ্যাঁ মা, আমি ভালো লুচি করার চেষ্টা করব। আপনি আশীর্বাদ করুন যাতে আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি। বাবা, আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি থাকতে তুমি আর কারোর প্রশংসা পাবে না। যবে থেকে বাড়িতে এসছে না, সবার প্রিয় হয়ে গেছে। আমাকে তো কেউ আজকাল পাত্তাই দেয় না। দেখাচ্ছে মজা। সুধা, কখন থেকে জল চাইছি, কি ভাবছো? সারাদিন না শুধু আমার পেছনেই পড়ে থাকো। এক গ্লাস জলও নিজে নিতে পারো না? দাঁড়াও, দিচ্ছি। পুজোর জন্য জোগাড়জান্তি শুরু হয়ে যায়, আর সবাই কুলগুরু আসার জন্য অপেক্ষা করতে থাকে। মা, এই পূজার ফুল আর সামগ্রী এনেছি, আর কিছু লাগলে বলো। সবকিছুই তো এসে গেছে, শুধু লুচি ভাজার জন্য তেল আর ঘিটা আনলেই হবে। ওটা এনে দে বাবা।
সন্দীপ তেল আর ঘিয়ের প্যাকেট যখন সাধনার হাতে দিতে গেল তখন সুধা ওকে আটকে দিল। ঠাকুরপো, তেল ঘিটা আমার হাতে দাও, আমি রান্নাঘরে রেখে দিচ্ছি। তুমি তোমার দাদার সাথে গিয়ে বারান্দায় মাদুরগুলো পেতে ফেলো। তবে তুমি এই জিনিসগুলো সাধনাকে দিয়ে দিও। কিন্তু সুধা তেল আর ঘি আলমারিতে লুকিয়ে রাখল। এমনকি রান্নাঘর থেকে সমস্ত তেল আর ঘি এনে ও নিজের ঘরে লুকিয়ে রাখল। তাই লুচি ভাজতে গিয়ে সাধনা তেল ঘি কিছুই খুঁজে পেল না। বৌমা, সমস্ত প্রসাদ তৈরি হয়ে গেছে। এবার রীতি অনুযায়ী শুধু তোমার লুচি ভাজাটাই বাকি আছে। আচ্ছা, আমি যাচ্ছি, তোমার বাবা ডাকছেন। মনে হচ্ছে কুলগুরু চলে এসছেন। সাধনা, আমি ঘি আর তেল সুধা বৌদিকে দিয়ে দিয়েছিলাম। বৌদি তোমাকে দিয়েছে তো? হ্যাঁ মা, আসছি। আচ্ছা, তাহলে ঘি আর তেল সুধা দিয়ে রেখেছে? আমি বেকারই চিন্তা করছিলাম। দিদি, ও দিদি, আরে দিদি গেল কোথায়? তেল আর ঘি কোথায় রেখেছো? দাও না। তেল ঘি কোথায় আমি ওসব জানি না। আমি যাচ্ছি, আমাকে বাবা ডাকছে, আমি ফুল দিতে যাচ্ছি। তুমি তাড়াতাড়ি লুচিগুলো ভেজে নাও। এখন কি করব আমি? কোথা থেকে তেল ঘি আনবো? আবার সবার সামনে গিয়ে জিজ্ঞেস করবো, সেটাও তো ভালো লাগে না। হে দেবী মা, তুমি আমাকে রক্ষা করো। এতদিন যদি আমি সত্যি মনে তোমার পুজো করে থাকি, তাহলে আজকে আমি তোমার নাম করে জলের মধ্যে লুচি ভাজবো। আজ আমার ভক্তির পরীক্ষা মা। জয় মা। যত খুশি মামা বলে ডেকে নে, কেউ তোকে আজকে সাহায্য করতে আসবে না। এইভাবে ভগবান কখনোই সাহায্য করে না। আর আমিও দেখব কিভাবে জলের মধ্যে লুচি ভাজা যায়। সাধনা মনে মনে দুর্গা মায়ের নাম নিয়ে জলের মধ্যেই লুচি ভাজতে শুরু করে দিল। আর মায়ের আশীর্বাদে জলের মধ্যেই লুচি ফুলতে লাগলো। সাধনার চোখে খুশির জল ছিল। সে মাকে ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে তুলে নিল। এইসব দেখে সুধা তো অবাক হয়ে যায় আর ভাবে, এই চমৎকার কি করে হলো। সাধনা সবার জন্য লুচি নিয়ে যায় আর কুলকুরু তার শিষ্যদের সঙ্গে নিয়ে লুচি প্রসাদ গ্রহণ করেন। গুরুদেব, এটা আমার ছোট ছেলে সন্দীপের বউ সাধনা। গুরুদেব, আজকে আমার বাড়ির রীতি অনুযায়ী এই লুচিগুলো আমার ছোট বৌমাই ভেজেছে। আচ্ছা, আমি তেল আর ঘিতে বানানো লুচি অনেক খেয়েছি, কিন্তু জলে বানানো লুচি এই প্রথম খেলাম। জলে বানানো লুচি? কি বৌমা, আমি ঠিক বলছি তো? আজ তোমার বিপদের সময় দেবীমা তোমার সাহায্য করেছেন, তাই তো? হ্যাঁ গুরুদেব, আপনি ঠিকই ধরেছেন। আজকে আমার মাই আমাকে সাহায্য করেছেন। না হলে তো আজকে আমি আপনাদের জন্য এই লুচি বানাতেই পারতাম না। সাধনা খুব ভালো মেয়ে। দেবীমা যার উপর কৃপা করেন সে সর্বদা সত্যের পথেই চলে, আর দেবীমাও বিপদের সময় তার ভক্তকে রক্ষা করে। তাই এখানে উপস্থিত সকলের কাছে আমার অনুরোধ, তারা যেন সাধনাকে ঈর্ষা না করে। এর গুণকে চেনো এবং এর সাথে মিলেমিশে থাকো, তবেই দেবীমা প্রসন্ন হবে। শোভা এবং রামপ্রসাদ, আজ তোমাদের বাড়ির প্রসাদ গ্রহণ করে আমি খুব খুশি হয়েছি। দেবী মায়ের কৃপা আপনাদের সকলের ওপর বজায় থাকুক। জয় মাতা দি। কুলগুরু যাওয়ার আগে সুধার চোখ খুলে দিল আর সুধার খুবই আত্মগ্লানি হতে লাগলো। আমাকে ক্ষমা করে দাও, আমি হিংসার বশে এই সমস্ত কাজ করেছিলাম। সাধনা, আমি তোমাকে কোনোদিন হিংসা করব না। তোমাকে কেন, আমি কাউকেই হিংসা করব না। এরকমই করা উচিত। কোনোদিনই কাউকে হিংসা করা উচিত নয়। বৌমা, দেবীমা আজকে যা কৃপা করেছেন তা দেখে মনে হচ্ছে ওনার নামের একটা কীর্তন বাড়িতে দেওয়া উচিত। মায়ের এই কৃপার জন্য ওনার নামে ভজন কীর্তন করা উচিত। মা, এটা তো খুব ভালো কথা গো। চল বাবারা, আমরা গিয়ে মায়ের কীর্তনের ব্যবস্থা করি। চল। এরপরে সবাই মিলে মায়ের ভজন কীর্তন করল আর সুধা নিজের স্বভাবকে বদলে নিল আর সাধনার সবার সাথে মিলেমিশে থাকল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।